আজকে যে কবিতাটি আমরা পড়ব সেই কবিতাটির বিশেষ বৈশিষ্ট্য আছে। অর্থাৎ কবিতাটি সাহিত্যের রূপরীতির দিক থেকে একটি বিশেষ শ্রেণীর কবিতা। সেই শ্রেণীটি হল রূপক কবিতা। কবি অজিত দত্ত তার যে নোঙর কবিতাটি লিখেছেন সেই কবিতাটি আসলে এই রূপক শ্রেণীরই অন্তর্ভুক্ত। এখন রূপক কবিতা কী বা তার বৈশিষ্ট্য কী, আর আমাদের আলোচ্য এই নোঙর কবিতাটি কেন রূপক কবিতা, এসব বিষয় আলোচনার পূর্বে প্রথমে কবি অজিত দত্তের সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া প্রয়োজন। কবি অজিত দত্ত 1907 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তিনি 1979 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যে কল্লোল, কালিকলম ও প্রগতি পত্রিকাকে কেন্দ্র করে যে আধুনিক বাংলা কাব্য সাহিত্যের সৃষ্টি হয়, সেই আধুনিক পন্থার প্রথম দিকে কবি অজিত দত্তের আবির্ভাব। তাঁর কবিমানস যথার্থই ছিল রোম্যান্টিক রসে সিক্ত। অন্তরের আবেগকে আপন হৃদয়বৃত্তির জারক রসে জারিত করে সহজ সরল শব্দ যোজনায় ও ভঙ্গিতে প্রকাশের দিক থেকে তার স্বাতন্ত্র্য ছিল অবিসংবাদিত। তিনি অনেক কাব্যগ্রন্থ রচনা করেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ হল কুসুমের মাস 1930। এছাড়াও তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল পাতালকন্যা 1938, ছায়ার আলপনা 1951। আমাদের আলোচ্য নোঙর কবিতাটি তার সাদা মেঘ কালো পাহাড় এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আলোচনার শুরুতেই বলেছি নোঙর একটি বিশেষ রীতির কবিতা, আর সেই রীতির দিক থেকে নোঙর রূপক কবিতা। এখন কবিতার পুঙ্খানুপুঙ্খ আলোচনার পূর্বে রূপক কবিতা কী এবং নোঙর কেন রূপক কবিতা সেই বিষয়টি জেনে নেওয়া প্রয়োজন। রূপক শব্দের ইংরাজি প্রতিশব্দ অ্যালিগরি। ল্যাটিন ও গ্রিক ভাষায় প্রযুক্ত অ্যালিগোরিয়া শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল স্পিকিং ইন অ্যানাদার ওয়ে। মার্টিন গ্রে রূপকের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, দ্য simplest form of allegory consists of a story or situation written in such a way as to have two coherent meaning, or allegory is a type of story which carries a second meaning along with its surface meaning. সহজ ভাষায় বলতে গেলে রূপকে একটা অর্থ থাকে বাইরের, সে আপাত অর্থ, অন্যটা ভেতরের, সেটাই অন্তর্নিহিত অর্থ। আসলে এখানে রূপকে রূপান্তরের মাধ্যমে প্রকাশ করা হয়। এখন দেখা যাক নোঙর কবিতাটি কেন রূপক কবিতা হিসাবে সার্থক। কবিতায় বেশ কতকগুলি শব্দ ব্যবহৃত হয়েছে, যার একটা সাধারণ অর্থ আছে আর একটা অন্তর্নিহিত বা রূপক অর্থ আছে। যেমন সিন্ধু পার মানে সাগর, কিন্তু এর অন্তর্নিহিত বা রূপক অর্থ আকাঙ্ক্ষিত জগৎ বা মুক্তিলোক। নোঙর এই শব্দটির সাধারণ অর্থ কাশি বাঁধার যন্ত্রবিশেষ, আর রূপক অর্থ বন্ধনের প্রতীক। তট এর সাধারণ অর্থ নদী বা সমুদ্রের বেলাভূমি, রূপক অর্থ বাস্তব জগৎ। জোয়ারের ঢেউ সমুদ্র ও নদীর জলস্ফীতি, রূপক অর্থ বা অন্তর্নিহিত অর্থ আশা আকাঙ্ক্ষা বা জীবনের গতিশীলতা। ভাটার শোষণ বাইরের অর্থ জোয়ারে জল নেমে যাওয়া, রূপক অর্থ বাস্তবতার রূঢ় অভিঘাত। দাঁড় বাইরের অর্থ নৌকা চালনায় ব্যবহৃত হয়, রূপক অর্থ জীবনের উন্নতির হাতিয়ার। বাণিজ্য তরী সাধারণ অর্থ পণ্যবাহী নৌকা, রূপক অর্থ লাভ ক্ষতিময় জীবন বা সৃষ্টি সম্পদের প্রতীক। মাস্তুল পাল খাটানোর খুঁটি, রূপক অর্থ জীবনের সাফল্যের পরিকাঠামো। পাল নৌকার মাস্তুলে খাটানো কাপড়ের পর্দা, আর রূপক অর্থ উন্নতির মাধ্যম। তারা
বাইরের অর্থ নক্ষত্র, রূপক অর্থ মোক্ষ। সারা রাত মানে সমস্ত রাত্রি, আর অন্তর্নিহিত বা রূপক অর্থ হচ্ছে জীবনব্যাপী। এবার কবিতার আলোচনায় আসা যাক। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। সুদূরের পিয়াসী কবি অজানাকে জানতে, অচেনাকে চিনতে এবং অধরাকে ধরতে পাড়ি দিতে চান দূর সিন্ধু পারে। সিন্ধু পার বলতে কবির আকাঙ্ক্ষিত জগৎকে বোঝানো হয়েছে। আসলে গণ্ডিবদ্ধ ব্যক্তিজীবনে ক্লান্ত কবিমন সাংসারিক মায়াজাল কেটে বেরিয়ে পড়তে চেয়েছে কোনো এক অজানা রোমাঞ্চের সন্ধানে। কবি নজরুলের মতোই তার কবিমন যেন বলতে চেয়েছে, আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পড়ব লুটে, পাতাল ফেরে নামব নিচে, উঠব আবার আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুড়ে। কিন্তু বাস্তব জগৎকে, সাংসারিক মায়াজালের বন্ধনকে উপেক্ষা করে কলম্বাসের মতো সিন্ধু পাড়ে পাড়ি দেওয়া সম্ভবপর হয়ে ওঠেনি কবির পক্ষে। তাই কবির নোঙর তটের কিনারে আটকে পড়েছে, অর্থাৎ ব্যক্তিগত মায়ার ডোরের তটে কবির জীবনতরী বাঁধা পড়ে গেছে। কবি বলছেন, সারা রাত মিশে দাঁড় টানি, মিশে দাঁড় টানি। সারা রাত বলতে এখানে জীবনব্যাপী সময়কে বোঝানো হয়েছে, অর্থাৎ কবি সারা জীবনব্যাপী চেষ্টা করেছেন যে দাঁড় টেনে তার জীবনতরীকে তার সেই অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু দায়দায়িত্বপূর্ণ সাংসারিক জীবনে তার সেই প্রয়াস বারে বারে ব্যর্থ হয়েছে। কবি কল্পনা, স্বপ্ন, ইচ্ছা আর রূঢ় কঠিন বাস্তবের ফারাক উপলব্ধি করেছেন বলেই বলেছেন তাঁর দাঁড় টানা বৃথা। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। জোয়ার মানেই জলস্ফীতি, উদ্দামতা। জোয়ারের ঢেউগুলির মধ্যে যেন প্রাণোচ্ছলতা বিদ্যমান। এই ঢেউ তার প্রাণোচ্ছলতা, উন্মাদনায় কবির জীবনতরীকে গতিশীল করতে চেয়েছে, কিন্তু তারা যেন ব্যর্থ হয়ে সমুদ্রের দিকে ফিরে যায়। এই সমুদ্রের দিকে পাড়ি দেওয়ার স্বপ্ন, অজানার উদ্দেশ্যে ভেসে যাওয়ার স্বপ্ন কবি মনেও ছিল, কিন্তু সাংসারিক মায়াজালের বন্ধন ছিন্ন করে জোয়ারের ঢেউয়ের মতো গতিশীল, উদ্দাম, বাধামুক্ত জীবনে পাড়ি দেওয়া কবির পক্ষে সম্ভবপর হয়নি। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। জোয়ারের জলে যেমন নদীর জল ফুলে ওঠে, ঠিক তেমনি ভাটা এলে সেই জল নেমে যায়। অর্থাৎ জোয়ারের প্রাণশক্তিকে দুর্বল করে ভাটার টান। চলমানতায় জীবন, থেমে থাকা মৃত্যু, এই আপ্তবাক্যকে পাথেয় করে কবি মনে যে আশা আকাঙ্ক্ষার জোয়ারের ঢেউ উত্তাল হয়ে উঠেছিল, তা ভাটারূপ বাস্তবতার রূঢ় অভিঘাতে স্তিমিত, শান্ত হয়ে যায়। কবি মনের প্রবল প্রাণশক্তিকে কঠিন বাস্তব যেন আহরণ করে। এরপর কবি বলছেন, জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। এভাবেই মোহময় চেনা জগতের গণ্ডি অতিক্রম করে এক অচেনা জগতের হাতছানিতে কবিমন যখন স্বপ্ন বুনতে থাকে, ঠিক তখনই মোহময়, মায়াময় সাংসারিক বাস্তব জীবনের অভিঘাতে স্বপ্ন ভাঙতে সময় লাগে না। সাংসারিক দায়িত্ব, কর্তব্য ত্যাগ করে তিনি যে কখনোই তার আকাঙ্ক্ষিত জগতে পৌঁছতে পারবেন না, তা কবি জানেন বলেই বলেছেন, জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। লক্ষণীয়, বাণিজ্য তরী কথাটি একটি বিশেষ অর্থে প্রযুক্ত হয়েছে। কবি জীবনতরী না বলে বাণিজ্যতরী বলেছেন একটি বিশেষ কারণে। বাণিজ্যতরী মানে পণ্যবাহী নৌকা,
এখানে দ্রব্যের বিনিময় হয়, লাভ ক্ষতির একটা সম্পর্কও জড়িত। আমাদের জীবনেও সেইরূপ পারস্পরিক দেওয়া নেওয়া, সার্থকতা, ব্যর্থতার প্রসঙ্গ জড়িত। তাই কবি বাণিজ্যতরী কথাটি প্রয়োগ করেছেন। যতই না দাঁড় টানি, যতই মাস্তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবুয়ে নৌকা চিরকাল। কবি দাঁড় টেনে মাস্তুলে পাল বেঁধে যতই তার জীবনতরীকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে গতিশীল করার প্রয়াস করুক না কেন, সেই প্রয়াস বারে বারে ব্যর্থতায় পর্যবসিত হয়। দাঁড় এবং পাল নৌকার গতিকে দ্রুততর করে নাবিকের লক্ষ্যে পৌঁছে দেয়। এখানে দাঁড় ও পাল বলতে জীবনের সাফল্যের মাধ্যমকেই বোঝানো হয়েছে। কবি বিশ্বাস করেন লাইফ ইজ আ ভয়েজ নট আ হারবার, আর তাই তিনি তার জীবন নৌকাকে দাঁড় এবং পালের মাধ্যমে সর্বদা চলমান রাখতে চান, থেমে না থেকে। কিন্তু সাধারণ মানুষের জীবনাচরণের মতোই তিনিও সেই একঘেয়ে জীবনাচরণে ব্যস্ত হয়ে থাকেন। তার জীবনতরী যেন সাংসারিক বন্ধনরূপ নোঙরে বদ্ধ হয়ে গেছে। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। একদিকে সাধারণ জীবনযাপনের বাইরে সুদূরের আহ্বান, অজানা রহস্য উন্মোচনের হাতছানি, এবং অন্যদিকে লৌকিক সাংসারিক মায়াবন্ধন। এই দুয়ের মাঝে পড়ে তার মন যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, কবি যখন থমকে যান, সেই মুহূর্তকেই এখানে নিস্তব্ধ মুহূর্ত বলা হয়েছে। এই রকম পরিস্থিতি যখনই হয়, তখনই প্রবল সাগর গর্জনে আবার কবি মন নতুন আশায় বুক বাঁধে। সাগরের মধ্যেও সেই সুদূরের ব্যঞ্জনা নিহিত। সাগরের ঢেউয়েও থাকে সেই চঞ্চলতা, প্রাণোচ্ছলতা। কবির কাছে এই জীবনই অভীষ্ট। কিন্তু যেহেতু বারে বারে তার প্রয়াস ব্যর্থ হয়, তাই চলমান স্রোত যেন কবির এই স্থবির জীবন চলাকে ভ্রুকুটি করে যায়। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। সুদূর অতীতে নাবিকেরা দিক নির্ণয়ের জন্য তারাকে লক্ষ্য করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতেন। কবিও তার লক্ষ্যে পৌঁছানোর জন্য বিরামহীন দাঁড় টেনে চলেন। তড়িভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। পণ্যভরা তড়ি নিয়ে সপ্ত সিন্ধু পারে যাওয়ার বাসনা ছিল কবির। আসলে কবির তার সৃষ্টি সম্পদকে দূর সিন্ধু পারে তথা সমগ্র পৃথিবীতে পরিচিত করার অভিপ্রায় ছিল। কিন্তু সমাজ সংসারের নানা বন্ধন তাকে বেঁধে রেখেছে। তাই তট অর্থাৎ বাস্তব সাংসারিক জীবনের মাটিতে তার জীবনের নোঙর বাঁধা পড়ে গেছে। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। কিন্তু কবি কল্পনা বিলাসী। বাস্তবে সম্ভব হবে না জেনেও তিনি কল্পনায় অবচেতন মনে আশা স্বপ্নের জাল বুনে চলেন। কবি জানেন এই সুদূরের হাতছানি, কল্পনায় তার মন মাঝির অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়া, একঘেয়ে জীবনের গণ্ডি অতিক্রম করে বাঁধনহারা জীবনের স্বাদ গ্রহণের প্রবল ইচ্ছাই তার কবি মনকে সতেজ রেখেছে, গতিশীল করেছে, ক্লান্তি দূর করেছে। তাই তার প্রয়াস ব্যর্থ হবে জেনেও কবি দাঁড় টেনে চলেন, যাতে তার জীবনতরী থেমে না যায়। অর্থাৎ স্থবিরতা, অবসাদ, ক্লান্তি যেন তার জীবনকে স্পর্শ করতে না পারে। কাফকা বলেছিলেন, এনিওয়ান হু কিপস দ্য এবিলিটি টু সি বিউটি নেভার গ্রোজ ওল্ড। কবিও সারা জীবনব্যাপী এই সৌন্দর্যের অনুসন্ধানে
ব্যাপৃত থাকতে চান, তাই বলেছেন সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। নোঙর কবিতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো, প্রয়োজনে তোমরা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, তবু আমি একবার প্রশ্নগুলি পড়ে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, মন্তব্যটির তাৎপর্য লেখো। 2 নম্বর প্রশ্ন, সারা রাত মিশে দাঁড় টানি, কবি দাঁড় টানাকে মিশে বলেছেন কেন? তারপরেও কবি দাঁড় টেনে যান কেন? 3 নম্বর প্রশ্ন, তারপর ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, স্রোতের প্রবল প্রাণ আহরণ করা বলতে কবি কি বুঝিয়েছেন? 4 নম্বর প্রশ্ন, নোঙরের কাছি বাঁধা তবুয়ে নৌকা চিরকাল, নৌকা কেন চিরকাল নোঙরের কাছিতে বাঁধা? 5 নম্বর প্রশ্ন, সারা রাত তবু দাঁড় টানি, কবি সারা রাত দাঁড় টানেন কেন? তবু কথাটি বলার কারণ কি? এই দাঁড় টানার মধ্য দিয়ে কোন মানসিকতা ফুটে উঠেছে?